এবার শিমুও বলল। ওদের কথায় বেশ কিছুকাল চুপ করে থেকে বলল, আজ তো অ্যাসাইনমেন্টে সাইন করাতে হবে, যাবি না তোরা? পালক যে ব্যাপারটা এড়িয়ে গেল তা আরশি আর শিমু ভালোই বুঝতে পেরেছে। পালককে তাদের ঢের বেশি চেনা। সে যদি একটু সময় চায় তবে নিক। নীরবতা ভেঙে আরশি বলল, হ্যাঁ যেতে তো হবে, কিন্তু তুই এ অবস্থায় কি করে যাবি? ও প্লিজ ইয়ার, শুধু হাতটাই খানিকটা কেটেছে, ভেঙে যায়নি। আর এখন ব্যথাটা আগের চেয়ে অনেকটা কম। বাড়িতে বসে শুধু বোরই হচ্ছি। চল তাইলে আজ টিএসসির মোড়ে জম্পেশ একটা আড্ডা হবে, অনেকদিন হয় না। আরশি বেশ প্রফুল্ল চিত্তে বলল। পালক মুচকি হেসে ওদের একটু অপেক্ষা করতে বলে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। গাঢ় খয়েরি রঙের একটা টপসের সাথে জিন্স পরে চুলগুলো পরিপাটি করে বাঁধল। পায়ের সাদা রঙের স্নিকার্স পরে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোলো তিনজনে। রিক্সা নিয়ে তিনজনে ভার্সিটিতে এসে পড়ল। ক্লাসে গিয়ে দেখে রাফাত, নিবিড়, আদ্রিস এখনও আসেনি। কাল তিনজন খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। সারা রাত নিবিড়ের বাড়িতেই ছিল। রাতভর আড্ডা দিয়ে নিশ্চিত এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওরা গিয়ে নিজেদের বরাদ্দগত জায়গায় বসে পড়ল। মাহফুজ স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, অথচ 3 গণ্ডমূর্খের আসার সময় হলো না। ওরা তিনজনে বসে পক পক করতেই হুড়মুড়িয়ে ঢুকলো 3টা ক্লাসে। এসেই ধপ করে বসলো ওদের পাশের বেঞ্চটাতে। শালার মাহফুজের লাইগা ঘুমটাও ঠিকমতো হয় না। শালার ফজর না হওয়াতেই ক্লাসে হাজির হওয়া লাগে। বেঞ্চে বসেই নিবিড় শুরু করলো। আর এদের এই গালাগাল ক্লাস শেষ না হওয়া পর্যন্ত চলবে। শিমু ভ্রু কুঁচকে বলল, লাইক সিরিয়াসলি, বেলা 8টার সময়ও তোদের ফজরের পর মনে হয়? আবে থাম ভুটকি, তোর মতো কি রাইতে 10টা না বাজলেই ভেটকাইয়া বিছানায় পড়ি নাকি? আমাগো রাতই হয় 12টায়। আদ্রিস বেশ ভাব নিয়ে বলল, আহা, রাতই হয় 12টায়, তাহলে তোদের জন্য এখন রাত 2টা। ক্লাসে আইসোস কেন? জানা যা, রাত্রি যাপন কর যা। আরশির কথায় রাফাত পেছন থেকে ঠাস করে চাপড় বসিয়ে দিয়ে বলে, ওই চুপ থাক সিমলি, আমরা না আসলে যে অ্যাসাইনমেন্ট সাইন করিয়ে দেওয়ার মতো লক্ষ্মী বান্ধবী তোরা না, সবগুলি খালি গাই আর গই। পালক বেশ ক্রু হয়ে বলল, ও আচ্ছা, অ্যাসাইনমেন্টগুলো যে আমাদের তিনটাকে দিয়ে লিখিয়ে নিস, তখন লিখেও আমরা দেব, সাইনও আমরাই করিয়ে দেব। তাহলে তোরা করিসটা কি? এক একটা আমরা কাঠের ঢেকি। আমরা কিছু করি না মানে? আমরা খাই, ঘুমাই, খেলি, আড্ডা দিই, আরও কত কাজ করি জানিস? শিমু মুখ ভেঙচি কেটে বলল। এগুলো কাজ? শেষ করার আগেই আগমন ঘটল মাহফুজ্জার। একদম চুপচাপ হয়ে গেল। আজ তো পালক কেয়ামত হইলেও ওদের দিকে তাকাবে না। ওদের ফেসটা দেখলেই পালকের হাসি পাবে। আর পালক হাসি শুরু করলে সবগুলো শুরু করবে। দীর্ঘ ৪৫ মিনিট ক্লাস করার পর লাইন দিয়ে আরও ২০ মিনিট অপেক্ষা করে। অ্যাসাইনমেন্টগুলো সাইন করিয়ে বাইরে আসলো। রাফাত, নিবিড়, আদ্রিস 3টা মিলে ওদের সরিয়ে নিজেরা সাইন করিয়ে আগে আগে বেরিয়ে গেছে। গরুগুলোর ক্ষুধা লেগেছে নাকি। পালকও বেরিয়ে ক্যান্টিনে হাঁটা ধরল। গিয়ে দেখে ক্যান্টিনের অর্ধেক খাবার সাবার করে ফেলেছে অলরেডি। 3টা স্যান্ডউইচ, 2টা এগরোল, 3 বাটি হালিম আর পরোটা সব সাবার করে বসে কোক গিলছে 3টা মিলে। প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা। বাহ বাহ বাহ, জানতাম জানতাম গন্ডারগুলো সব খাবার একাই সাবার করেছে। বলি তোদের গন্ডারপানা কবে যাবে? হ্যাঁ, খাদকের ঘরের খাদক, আমাদের জন্য একটু রাখলিও না। এই তোগো বলে টাকা নাই তো এত সব গিল্লি কি করে বল?
আরশি একাই বক বক করে চলছে। ওদের তিনটার গায়ে লাগা তো দূরের কানেও ঢুকছে না। ম্যাডাম বিল। এর মাঝেই ক্যান্টিনের স্টাফ এসে বিলের কাগজ আরশির হাতে ধরিয়ে দিল। যা বাবা, খাবার তো ওরা খেয়েছে, বিল আমাকে কেন দিচ্ছেন? ম্যাডাম খাবারগুলো আপনার নামেই অর্ডার করা হয়েছে। আজব তো, আপনার চোখের সামনে বসে যে তিনটাই গপাগপ গিললো, আর আপনি বলছেন আমার নামে, নাকি চোখে টিনের চশমা পরে রাখেন? ম্যাডাম অর্ডারটা যার নামে করা হয় বিল তো তার কাছেই চাইব, এখানে আপনারই নাম লেখা। আরশি খপ করে স্টাফের হাত থেকে বিলের কাগজ নিয়ে দেখলো ওখানে জল করছে আরশি তৈয়ব ইন্তেহা নামটা। বিলের কাগজটা ধরিয়ে স্টাফ হাঁটা ধরলো। এই খচ্চরের দল, নিজেরা গিলে আমার নামে অর্ডার দিছিস কোন সাহসে? হ্যাঁ, আমি তোদের কখনো নিজের টাকায় গিলাবো না। তোর মতো ফকিনির টাকা গিলতে চাইনি আমরা, তো তোর কাছে যা টাকা পাই সেটাই শোধ করবি বিল দিয়ে। নীরবের কথায় অবাক হয়ে আরশি জিজ্ঞাসা করলো, তোরা কিসের টাকা পাস আমার থেকে? পাই না মানে সেকেন্ড ইয়ারে ওঠার পর তোরে 3 দিন করে আমার বাইকে বাড়ি রেখে এসেছি, সেটার টাকা কি তোর খালু দিবে? রাফাতের কথায় আরশি তেতে বলে, তো বাইকে যাওয়ার ভাড়া কিসের? অবশ্যই ভাড়া আছে, রিক্সা বা অটোতে গেলে ভাড়া দিতিস না, তাইলে আমার বেলায় দিবি না কেন? আগেরগুলো মাফ করলাম, কিন্তু এইগুলো দিতে হবে। তো 3 দিনের ভাড়া কি 550? এবার আদ্রিস বলল, 3 দিন মানে তুই সেদিনও জোর করে আমার সাথে রিক্সায় বসে তোর বাড়ির গলির সামনে এসে ভাড়া না দিয়ে দৌড় দিয়েছিস। শুধু একদিন না, এই কাজ পরপর অগণিতবার করেছিস, সেসবের অর্ধেকও না এই টাকা। আমার কাছে কোনো টাকা নেই, পারবো না। তাহলে আর কি, ক্যান্টিনের এত থালা বাসন ধুবি? কারণ বিল যখন তোর নামে দিতে তো হবেই। তোরে রাখা এখনই বেরোইতাছি আমরা। আদ্রিসের কথায় কিছুক্ষণ পেঁচার মতো মুখ করে নিজের ব্যাগ থেকে 300 টাকা বের করে খপ করে পালকের হাতের ব্যাগটা কেড়ে বাকি টাকা নিয়ে থপ করে গিয়ে বিল দিয়ে আসলো। তোরা আসলেই বজ্জাত, বেচারির টাকাগুলো শুধু শুধু শেষ করলি। পালকের কথায় নিবিড় বলল, বেচারা? কিসের বেচারা? আজ তো ধান্দাবাজ মহিলাও, দেখ কোনোদিন চকবাজারে দোকান খুলে বসে ভেজালের। রাফাইত্তা, তোরে আমি আস্ত রাখবো না। বলেই 2 হাতে ওর চুল টেনে ধরলো। আদ্রিস ছাড়াতে গেলে এক হাতে আদ্রিসের আরেক হাত রাফাতের চুল টেনে ধরলো। এ দৃশ্য দেখে নিবিড় আগেই পালকের পেছনে এসে দাঁড়িয়েছে। ভূতনি খেপ্পা গেছে রে ভাই, থামাই এডারে, ঝাঁটা জুতা আন, আমাকে অকালে টাকলা বানিয়ে ছাড়বো। পালক আর শিমু উঠে আরশিকে জোর করে ছাড়িয়ে আনলো। বাবারে, মাথার ঘিলু উঠাইয়া দিতেছে শাকচুন্নি। আর একটু হইলে আমার খুপড়ে উঠা আইতো। ভাই এইটারে হেমায়তপুরে পার্সেল কর, নয়তো কোনোদিন আমাদের ন্যাড়া কইরা দিব। রাফাত আর আদ্রিস মিলে হাই হুতাশ করা শুরু করেছে মাথায় হাত দিয়ে। শিমু আর পালক হেসে গড়াগড়ি খাচ্ছে। আরশি তো চিল মুড়ে আছে ওদের কেলানি দিয়ে। এর মাঝে হঠাৎ করে নিবিড় পালকের ডান হাত ধরে বলল, আফু, তোর হাতে ব্যান্ডেজ করা কেন? কাল দুপুরে তো ঠিক দেখলাম, কি হয়েছে? নিবিড়ের কথায় আদ্রিস আর রাফাতেরও নজর আসলো পালকের হাতের শুভ্র ব্যান্ডেজটা। ক্লাসে আরশি আর শিমুর মাঝে বসায় আর এতক্ষণ মারামারি করার তালে ওরা খেয়ালই করেনি। তাই তো আফু, তোর হাত কাটলো কি করে? কখন হলো এসব? আমায় বলিসনি কেন তুই? রাফাতের কথা শেষ হওয়ার আগেই আদ্রিস হাত ধরে টেনে দেখে বলল, দেখে তো মনে হচ্ছে অনেকখানি কেটেছে। চুপ করে আছিস কেন আপু, বল কি করে হলো? পালক জানতো ওরা জানতে পারলেই এমন অস্থির হয়ে যাবে, তাই পালক আগে বলেনি। তোরা থাম, শান্ত হ, আমি বলছি। পালকের কথার সাথে আরশিও বলল, এটাই তো বলতে চাচ্ছি, কিন্তু তোরা গিলা ভণ্ডামি করা নিয়ে ঘন্টা পার করে দিলি, বলতে দিলি কই? তোরা বলবি কি হয়েছে? তোদের কথা শুনে তো মনে হচ্ছে যে স্বাভাবিক কিছু। থাম, বলবো, তবে এখানে না, এটা ঠিক জায়গা হবে না। টিএসসির মোড়ে চল, অনেকদিন যাই না, আড্ডাও দেওয়া হবে, পুরো কাহিনীও বলা হবে। ব্যাস, সবাই ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল টিএসসির উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছেও গেল। কোলাহলপূর্ণ রাস্তার পাশের চায়ের দোকানটায় দুটো বেঞ্চ
দখল করে বসে আছে 6 জন, হাতে গরম সিঙ্গারা আর চায়ের কাপ। আরশি এসে একে একে সব ঘটনাই খুলে বলেছে। সব শুনে ওরা তিনটা একদম ভিডিওর মতো পোজ হয়ে আছে, যেন অবাকের শেষ নেই। রাফাত একটা ঢোক গিলে বলল, ভাই খুব রাগী, তবে সেটা প্রকাশ হতে খুব কমই দেখেছি। সবসময় ঠান্ডা মেজাজে থাকে, কিন্তু একবার রেগে গেলে তুফান তুলে দেয়। রাগী তা না হয় মানলাম, তা বলে আপুকে এইভাবে কষ্ট দিলেও হাড়টা কেটে কি অবস্থা। আমার একটুও ভালো লাগলো না ব্যাপারটা। আদৃশ বেশ গোমরা মুখ করে বলল, ভাই মানুষ এমনি, নিজের খুব পছন্দের জিনিস সে কখনো অন্যর কাছে দেখতে পারে না। হয় যত্ন করে আগলে রাখবে, নয়তো ধ্বংস করে দেবে, কিন্তু অন্যর কাছে কিছুতেই না। রাফাতের কথায় শিমু টেনে টেনে বলল, শুধু আরাব ভাইয়ের সাথে ফিরেছিস বলে এত রাগ, তাও তো উনি চেনা জানা। অন্য কোনো ছেলেকে যদি তোর সাথে দেখে তাহলে তো খুন করে ফেলবে ভাই। শিমুর কথা থামিয়ে রাফাত বলল, আপু তোরে প্রপোজ করছে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। মেঘ ভাইরা আমি জীবনে কখনো একটা রোমান্টিক ফিল্মও দেখতে দেখিনি। সেই ভাই আমার তোরে এইভাবে ঠাস করে প্রপোজ করে দিল। তুই কি জাদু করলি বোন রে? রাফাতের এহেন কথায় বেশ অপ্রস্তুত হয়ে গেল। সবাই পালকের দিকে তাকিয়ে আছে। ঘুরতে যাওয়ার সময়টায় ট্রেনের ওভাবে পালকের কোমর ধরে ওঠানো নৌকার ঘটনা সবই কম বেশি দেখেছে। বেশ লজ্জা লজ্জা লাগছে পালকের। এদের সামনে লজ্জা পেতেও তো লজ্জা লাগে, ধুর। আরও 2 ঘন্টা ধরে চলল ওদের আড্ডা। তারপর বাড়ি ফিরতে প্রায় দুপুর হলো। শিমু আর আরশি একসাথে বেরিয়ে গেল। পালকের হাজার বারণ সত্ত্বেও রাফাত ওর বাইকে করে নিয়ে পালকের হাত ড্রেসিং করিয়ে তবেই ফিরল। সময় যেমন বহমান, তার সাথে মানুষও, তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বয়ে যায় সময়ের তালে। সেদিনের পর 3 দিন পেরিয়ে গেছে। এখন পালকের হাতের ক্ষতটাও শুকিয়ে এসেছে। এর মাঝে মেঘের সাথে পালকের বার কয়েক দেখা হয়েছে। মেঘ প্রত্যেকবারই কথা বলার চেষ্টা করেছে, পালকই এড়িয়ে গেছে। রোজই অফিসে যাওয়ার পথে পালকের সাথে চোখাচোখি হয়, যদিও মেঘ পালক নিচে নামা পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করে তা পালকের খুব ভালো করেই জানা। তবুও নিঃশব্দে এড়িয়ে যায় পালক। তাতে মেঘের ভেতরে কতটা আঘাত লাগে সেটা মেঘের চোখ দেখেই স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে কলিং বেল বাজার শব্দে শোয়া থেকে উঠে গেল পালক। ভার্সিটিতে যেতে হবে খানিক বাদেই। শিমু গোসলে গেছে। পালক কোনো কাজ না পেয়ে শুয়ে আছে। দরজা খুলেই দেখে হালকা মিষ্টি কালারের প্রায় 3 ফুট সমান একটা টেডি ডিয়ারটা ওর রঙের মতোই মিষ্টি। দেখেই আনন্দে পালক লাফিয়ে ওঠে। নিশ্চয়ই শিমু অর্ডার করেছে। 2 হাতে কোলে নিয়ে চুমু দিল কয়েকটা। টেডি পালকের অন্যরকম দুর্বলতা। যতই রেগে থাকে পালকে টেডি দিলেই পালক বরফের মতো গলে যায়। টেডিটার গলার দিকে চোখ যেতেই দেখে লাল ফিতার সাথে নীল রঙের একটা চিরকুট লাগানো। ওটা দেখে বেশ কৌতূহল নিয়ে খুলল। প্রিয়দর্শিনী, কি বলে সম্বোধন করবো বলো তো? প্রাণ হারানি নাকি হৃদয় হারানি, দুটির হরণকারিণী তুমি সেই শুভ্রলতা। আমার বাধাহীন মনে ঝড়ো হওয়ার প্রবণ, তাদের সদ্য আষাঢ়েও মনে নেমেছে শ্রাবণ। কি বলে সম্বোধন করবো বলো তো? প্রিয়তমা নাকি অবাধ্য অনুভূতি, দুটোরই তোমাকে ঘিরে পূর্ণতা। এই যে আমি দেখে মুখ ফিরিয়ে নাও, ঋণে ঝিনে কণ্ঠের হাসিগুলো আমি দেখলেই চাপিয়ে নাও। এতে আঘাতটা ঠিক কোথায় লাগে জানো? ঠিক কতটা লাগে জানো? বোঝো? পাগল করেছ আমায়, মেরেছ আমায়। তোমার প্রেমে প্রতিটি ক্ষণে ডুবিয়ে শত খাতে মারছ তুমি আমায়। আমাকে না হয় ফিরিয়ে দিলে নিঃশব্দে। আমাদের প্রথম উপরটাকেও কি এভাবে ত্যায্য করবে নূর? শুনেছি এই জিনিসটা নাকি ভীষণ পছন্দ তোমার। আমি যেমন পারি না নিজের প্রিয় জিনিসটাকে ছেড়ে থাকতে, তুমি কি পারবে ফিরিয়ে দিতে? আমি না হয় পেলাম না ঠাই, আমি ওতে পাঠানো উপহারটা না হয় রাখলে। অজান্তেই অধর জুড়ে প্রচলিত হলো হাসির রেখা। চিরকুট নয়, ছোটখাটো একটা চিঠি বলা যায়। প্রেরকের নাম
অশ্ব রাখলেও পালকের চিনতে যে বিন্দু পরিমাণ অসুবিধে হয়নি তা প্রেরকেরও জানা। সিরিয়াস মুখ করে রাখা লোকটাও চিঠি লিখতে জানে। বেশ অদ্ভুত ভালো লাগায় সে গেল অন্তরস্থল, যেন অদৃশ্য হৃদয় আঙ্গমনে মিলে গেল। লেখাগুলোকে আঁকড়ে ধরে আনমনেই খিলখিলিয়ে হেসে উঠল। আনমনেই কিছু অব্যক্ত শব্দগুচ্ছ মনে মনে আওড়ালো। ইন্দ্রনীলের গহীনের হৃদস্পন্দনের শব্দে অচিন দমকা হাওয়ায় হারানো ভুবন আমার হৃদয় জুড়িয়েছে। শরীরে আপনিময় মৃত্যুর রোগ, আদৌ নিরাময় সম্ভব কি তার? তুমি কি স্বেচ্ছায় গাড়িতে উঠবে নাকি আমি তুলে নিয়ে বসাবো? গুরুগম্ভীর কণ্ঠ শুনে পা থামিয়ে দাঁড়ালো পালক। পিছনে ফিরে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখল। খয়েরি রঙের শার্টের সাথে কালো রঙের ফর্মাল স্যুট তাকে বরাবরের মতোই মাত্রা ছাড়ানো সুদর্শন লাগছে। সেই নীলাভ চোখ আর জেল দিয়ে সেট করা চুল, পকেটে গুজে দাঁড়িয়ে থাকার ভঙ্গি সবই একই আছে। কিন্তু লোকটার পাগলামি আবারও শুরু হয়েছে। আজ দুদিন ধরে জ্বালিয়ে মারছে পালককে গিফট পাঠানোর দুদিন হয়ে গেছে। সেদিনের পর থেকে কি হয়েছে খোদা জানে। আবারও মেঘের হম্বিতম্বি শুরু হয়েছে। যা নয় তা বলে পালককে থ্রেট দেয়। সকালে ভার্সিটি যাওয়ার সময় দাঁড়িয়ে থাকে মেঘের গাড়িতে না উঠলে নাকি বুড়িগঙ্গায় ফেলে দিবে। এ কি জ্বালা! দুদিন করে ভার্সিটি শেষে বেরিয়ে দেখে গেটেই অপেক্ষা করছিল। দুদিন তো পালিয়ে বেঁচেছে, কিন্তু আজ আচ্ছা গেরাকালি পড়েছে। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। এরপর যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। গমগমে গলার এমন ধমকিতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বার দুয়েক ঢোক গিলল। ভার্সিটি শেষে বেরিয়ে দেখে আজ মহাশয় অগ্নির দৃষ্টিতে চেয়ে আছে। বাকিরা এখনো বের হয়নি ক্যাম্পাস থেকে। কেন যে পাকনামিটা করে আগে আগে বেরোতে গেল। পালকের ভাবনার মাঝেই মেঘ পা বাড়িয়ে পালকের দিকে আসতে নিলেই পালক এক দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। এই লোক দিয়ে একটুকু বিশ্বাস নেই, পরে যদি সত্যি রাস্তার মাঝেই উঠিয়ে নেয়। ধপ করে এসে পালকের পাশে বসলো। পালকের দিকে কোনো রকম না চেয়ে চাবি ঘুরিয়ে গাড়িটা শব্দ করে স্টার্ট দিয়ে ছুটতে শুরু করলো। গভীর চোখ জোড়া সামনের দিকে স্থির, স্টারিং ঘুরিয়ে নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছে। পালক বার দুয়েক আর চোখে তাকিয়ে দেখলো, তাও কোনো গা করলো না মেঘ। যেন গাড়িতে মেঘ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতিতে নেই। লোকটা আস্ত গিরগিটি। কই সেদিন তো কি সুন্দর করে কথা বলছিল, আবার শুরু হয়েছে ওনার সিরিয়াসপনা। ধ্যাত! বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বেশ তেজি গলায় বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এভাবে জোর করে আনার মানেটা কি? তবুও কোনো হেলদোল নেই তার। একবার আর চোখে চেয়ে আবারও ব্যস্ত স্টার্টিং ঘুরাতে। চোখ মুখ দেখে কিছুই ঠাওর করতে পারছে না দাও রেগে আছে কিনা। খানিক চুপ থেকে বেশ জোরেই চেঁচিয়ে বলল, কি সমস্যা বলছেন না কেন? কোথায় নিয়ে যাচ্ছেন? আমার কথার কি কোনো দাম নেই নাকি শোনার প্রয়োজনে মনে করেন না? মেরে ফেলতে চান আমায়? বুড়িগঙ্গায় ফেলবেন তো? বেশ জোরে শব্দ করে ব্রেক কষে গাড়িটা থামালো। তির্যকভাবে পালকের দিকে তাকিয়ে কাল ব্যাপন না করেই এক হাতে কোমর পেঁচিয়ে টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে নিল। ভীষণ অপ্রস্তুত থাকায় পালক এখনো বুঝে উঠতে পারল না ঘটনাটা। নিজের দিকে তাকিয়ে অবাকের শিশি। এক টানে লোকটা কোলের উপর বসিয়ে নিয়েছে। একেই বলে সিট বেল্ট না বাঁধার কুফল। পালক আশ্চর্যজনক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। কোনো রূপ প্রতিক্রিয়াহীন সিটে মাথা এলিয়ে চোখ জোড়া বন্ধ করে আছে। পালক সরে আসার চেষ্টা করতেই হাতের বন্ধন আরো দৃঢ় হলো। বেশ কিছুক্ষণ মশরামশরি করেও লাভ হলো না। পালক গায়ের সমস্ত শক্তি দিয়েও মেঘের হাতের বন্ধন ছুটাতে পারল না। ক্লান্ত হয়ে শান্ত বনে গেল পালক। এক জীবন ধরে চেষ্টা করলেও আমি হতে দূরে সরতে পারবে না যতক্ষণ না আমি চাইব। আর সে আশাটা বাদ দিয়ে দাও, এ জীবনে ছাড়ছি না। বলেই চোখ খুলে তাকালো। ভীষণ শান্ত নীলাভ চোখ জোড়ার মাঝে হাজারো শব্দের আঁকিবুকি, যেন স্পষ্ট কথা বলে তারা। হাজারো আর্জি রাখে পালকের সামনে। এক সমুদ্র ভরসা খুঁজে পায় পালক চোখ জোড়ার মাঝে।
ধপ করে চোখ সরিয়ে নিল, বেশ তেজ দেখিয়ে বলল, এটা কোন ধরনের অসভ্যতা? ছাড়ুন আমায়। পারলে ছাড়িয়ে নাও, নিষেধ তো করিনি। আপনি খুব ভালো মতোই জানেন আমি পারবো না, তবুও মশকরা করছেন আমার সাথে। এবার কোমরে রাখা হাতের বন্ধন আরো দৃঢ় করে কাছে টেনে নিল। আরেক হাতে পালকের মুখে ছড়িয়ে থাকা চুলগুলো সযত্নে সরিয়ে কানের পেছনে গুজে নরম কণ্ঠে বলল, জানি যখন আমাদের দূরে যাওয়ার ক্ষমতা তোমার নেই, তাহলে বৃথা চেষ্টা করো কেন? মেঘের এমন কণ্ঠে যে পালকের সর্বনাশ হয়। পালক থমকে যায়, প্রতিবার চুল পরিমাণ নড়াচড়া করতে পারে না। দৃষ্টি ঝুঁকিয়ে নিল, পালকের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে রাখলো মেঘের বুকের বাম পাশটায়। যেন প্রণয়কারী টাইফুন বয়ে গেল শরীর জুড়ে, বুলেট ট্রেনের গতিতে ছুটছে যেন প্রতিটি হৃৎস্পন্দন। আর তা স্পষ্ট ঠেকছে পালকের হাতে। এমন ঝড় মেঘের বুকে, এ কেমন তোলপাড়! শীতল স্পর্শের মতো ঝিমঝিম করে উঠল শরীরটা। মেঘের বা পাশের পাঁজরের মাঝের মাংসপিণ্ডের যান্ত্রিক জিনিসটা কতটা হাই লেভেলে পাম্প করছে ধারণার বাহিরে। বুঝতে পারছো নূর, আমার ভেতরে প্রবল তাপদাহের চামড়া পুরো যে তপ্ততা ছড়াচ্ছে, তাকে তোমার নরম হাতের চামড়া স্পর্শ করতে পারছে না? বুকের তাণ্ডব লীলার ধারণা কি তোমার মস্তিষ্কের নিউরনে প্রবাহিত হচ্ছে না? হৃদয়ে ওঠা প্রলয়ের ঝঙ্কার কি তোমার কাহে শিহরিত করছে না? একটাবার ভেতরে মিশে দেখো না, কতটা যন্ত্রণায় দগ্ধ হচ্ছে, কতটা পড়ছে তোমার শূন্যতা। তবু সরে যেতে চাইবে? পালকের পুরো শরীর কাঁপুনি দিয়ে উঠল। এ যেন শব্দবান হয়ে পালকের শ্রবণ যন্ত্র থেকে শরীরের সমস্ত লোম স্তরে কাটা দিল। মাদকময় শব্দ কানে রি করে বাজছে, নিঃশ্বাস বেজায় ঘন হয়ে আসছে। অমিশ্রণ গালের ছোট ছোট দাড়ির খোঁচায় কানের পেছনের অংশে জ্বলন ধরেছে। তপ্ত ঠোঁটের ছোঁয়া কানে লাগতেই দু হাতে খামচে ধরল। বাম্পের ন্যায় গরম ধোঁয়া এসে ঠেকল কানের পৃষ্ঠে। একটাবার জড়িয়ে ধরবে না নূর? একবার বুকের মধ্যেখানে বেশি আমায় শান্তি দাও, একটু শান্তি ভীষণ দরকার। এরূপ কথায় যেন শরীরের সমস্ত রক্ত তপ্ত হয়ে গেল। বাম্পীভূত হয়ে তা পালকের চোখ দিয়ে নোনা জলে বেরিয়ে এলো। দু হাতে 60 খামচে ধরেই ফুপিয়ে কেঁদে উঠল। এমন কেন লাগছে? মেঘের মুখে এত মায়া কেন? মায়া ভরা মুখটার দিকে চেয়ে আরো জোরে কেঁদে উঠল। কিন্তু মেঘ পালককে থামাচ্ছে না। নির্লিপ্ত চাহনিতে কাতর করে আবারও বলল, পাশের মনটা কি তাও করবে না? একটা বার বুক জুড়ে শান্তি দেবে না? ধরবে না জড়িয়ে? এই কথায় কি ছিল পালকের জানা নেই। উদ্ভ্রান্তের মতো ঝাঁপিয়ে পড়ল মেঘের বুকে। এতদিনে সব ধৈর্য সংযত ভেঙে চোখের সমস্ত বাঁধ ভেঙে দিল। সশব্দে ডুকরে কেঁদে উঠল। এক হাতে পালকের কোমর আঁকড়ে, হাতের 5 আঙ্গুল পালকের চুলের চিরুনির মতো গলিয়ে দিয়ে আঁকড়ে ধরল মেঘালয়, যেন পারে না চামড়া ভেদ করে বুকের ভেতরে মিশিয়ে নিতে। কতখানি সময় কেঁদে মেঘের বুক ভিজিয়েছে জানা নেই। মেঘও পরম আবেশে জড়িয়ে রেখেছে পালককে বুকের মাঝে। দু হাতের আঁচলে পালকের মুখখানা নিয়ে অশ্রুসিক্ত চোখ জোড়ায় পর পর 3 বার অষ্ট্রদ্বয়ের স্পর্শ মেখে দিল। দু হাতে পালকের চোখের পানি মুছে বলল, আর কাঁদে না। পালক এতক্ষণ যেন ঘরের মধ্যে ছিল। নিজের অবস্থান বুঝতে পেরেই ছিটকে সরে এলো। পালককে এমন অপ্রস্তুত দেখে মুচকি হেসে আবারও গাড়ি চালানো শুরু করলো। সারি সারি বিল্ডিং ভবন পাড়ি দিয়ে আধা ঘন্টা পার করে গাড়ি থামলো এক নদীর পাড়ে। নিজে আগে নেমে এ পাশে এসে দরজা খুলে দাঁড়ালো। পালক বেশ কৌতূহল নিয়ে বের হয়ে আশপাশ পর্যবেক্ষণ করছে। এই জায়গাটায় তো কখনো আসা হয়নি। ছোটখাটো একটা নদী বলা চলে, তার পাশ দিয়ে চলে গেছে সরু একটা রাস্তা। আশেপাশে ছোট জন চারেক বাচ্চারা খেলছে। এসো বলেই পালকের হাতটা মুঠোবন্দি করে সামনের দিকে এগিয়ে গেল। কাঠের বেশ চওড়া একটা ব্রেঞ্চ পাতা, ওখানে গিয়ে নিজে বসে পাশে পালককেও বসালো। এটা আমার খুব পছন্দের গোপন একটা জায়গা।
মেঘের কথায় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে পালক। নদীর পাড়ের এলোমেলো বাতাসে চুলগুলো খেলা করছে, ভীষণ স্নিগ্ধ লাগছে চেহারাটা। গোপন বলতে? পালকের প্রশ্নে বেশ হাস্য উজ্জ্বল চেহারায় বলল, ওই জায়গাটা ছোটবেলা থেকে আমার ভীষণ পছন্দের। যখনই মন খারাপ হতো এখানে এসে বসে থাকতাম। এই জায়গাটার কথা কেউ জানে না। প্রথম মানুষ তুমি যাকে সাথে করে এনেছে। বলেই পালকের দিকে তাকালো। পালক চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকালো। স্বচ্ছ পানির বহমান ধারায় পাশে সবুজে ভরা ছোট ছোট ঘাস, আর দাঁড়িয়ে থাকা গাছগুলো ছবির মতোই সুন্দর। তার খানিকটা উপরে বাবুই পাখির কিচিরমিচির শব্দ আর উড়াউড়ি। ক্রিং ক্রিং শব্দে সাইকেলগুলো পাশ কাটিয়ে সরু রাস্তা ধরে চলে যাচ্ছে। অদূরে গ্রামের কয়েকটি ছোট ছোট মাটির দেওয়াল করা বাড়ি দেখা যাচ্ছে। হয়তো রাস্তাটা গ্রামের দিকেই যাওয়ায়। বাচ্চাগুলো হয়তো ওই গ্রামেরই। আসলেই মন ভালো করার মতো জায়গা। হঠাৎ আমায় আনলেন যে? প্রিয় জায়গায় প্রিয় মানুষের সঙ্গ রাখাটাই কি প্রত্যাশিত নয়? মেঘের মুখ থেকে প্রিয় শব্দটায় যেন অন্যরকম ভালো লাগা কাজ করলো। হাওয়াই মিঠাই খাবে নূর? হঠাৎ মেঘের এহেন কথায় মাথা তুলে তাকিয়ে বলল, এইখানে কোথায় পাবো? ওয়েট। বলেই উঠে গেল। সরু রাস্তা ধরে মেঘ মিলিয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যেই দুটো হাওয়াই মিঠাই এনে হাতে ধরিয়ে দিয়ে বসলো। হাওয়াই মিঠাই পালকের খুব পছন্দের একটা জিনিস, মন ভালো করে দেওয়ার মতো। পালক প্রফুল্ল হেসে বলল, এটা কোথায় পেলেন? পালকের হাসিতে মৃদু হেসে জবাব দিল, গ্রামের ভেতরে যেতে শুরুতে একটা দোকান আছে, খুব ভালো হাওয়াই মিঠাই পাওয়া যায়। এটা এখান থেকে বানিয়ে শহরে বিক্রি করে। দু হাতে দুটো মিঠাই নিয়ে মেঘের দিকে না তাকিয়ে খাওয়া শুরু করলো। একবার একটা থেকে, আরেকবার আরেকটা থেকে। কতদিন পর যেন খাচ্ছে। কিছুক্ষণ গবাগব গিলল, পরে মনে হলো মেঘকে একবার বলা উচিত ছিল। সেই তো এনে দিল, একটা দিলেই পারতো। বেশ কাচুমাচু মুখ করে বলল, আপনি খাবেন? আসলে আমি তো দুটোই এঁটো করে ফেলেছি। মেঘ অপলক চেয়ে থাকতেই পালকের এক হাত ধরে ঝুঁকে এসে পালকের হাত থেকে একবার খেলো। ঠিক পালক যেই জায়গাটা থেকে খেয়েছে সেখান থেকেই। বেশ লজ্জা লাগছে। এভাবে পালককে লজ্জা দেওয়ার কি ছিল আজব। লোকটা ভীষণ বাজি। এর মাঝেই লোকটা ডান হাতের তর্জনী দিয়ে পালকের ঠোঁটের পাশে লেগে থাকা মিঠাই ছাড়িয়ে নিয়ে নিজের মুখে নিল। পালক হা করে তাকিয়ে আছে। অবাক হবে নাকি লজ্জা পাবে ভাবতে পারছে না। পুরো হ্যাবলাকান্তের মতো চেয়ে থাকা অবস্থায় গাল দুটো গরম হয়ে আসলো। পালকের লজ্জা আর এক ধাপ বাড়িয়ে দিয়ে ফট করে চোখ টিপে দিল পালকের দিকে চেয়ে। গাড়িটা এসে থামলো চৌধুরী ভিলার সামনে। ভার্সিটি থেকে বেরিয়েছিল দুপুরের দিকে। এখন সন্ধ্যা পার হয়ে রাত নেমেছে। মিটিমিটি তারার আলো গ্লাসের ফাঁকে উকি দিচ্ছে। মাথা নিচু করে বসে আছে চুপচাপ। মেঘের দিকে তাকাতেও কেমন লজ্জা লাগছে। অনবরত আঙ্গুলের সাথে অন্না পেঁচিয়ে যাচ্ছে। খানিক চুপ থেকে মেঘের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তাহলে আসি? মেঘের যেন পছন্দ হলো না কথাটা। বেশ অসহায় মুখ করে বলল, এখনই চলে যাবে? মেঘের এরূপ আচরণে পালকের লজ্জা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন মেঘের দিকে তাকালেও পালকের ভেতরটা ধক করে ওঠে। লোকটা কথায় কাজে নানাভাবে পালককে বিব্রত করে। এই যে কোনো কারণ ছাড়াই অপলক চেয়ে থাকে। মেঘ কি বোঝে না এতে পালকের কতটা অস্থিরতা শুরু হয়? মৃদু স্বরটা বজায় রেখে আবার বলল, বাড়ি এসে গেছে? আরেকটু থাকো নূর। এহেন কথায় থতমত খেয়ে গেল পালক। পেটের ভেতর কেমন সুড়সুড়ি দিচ্ছে। লোকটা দিন দিন এতটা বেহায়া কেন হচ্ছে? কারণে অকারণে কাছে রাখতেই চায়। মেঘের সামনে থাকলে যে পালক একুল ওকুল ভুলে বসে তা কি মেঘ বুঝে না? রাত হয়ে গেছে, এখন যাওয়া উচিত। বেশ কিছুকাল চেয়ে থেকে সিট বেল্ট খুলতে খুলতে বলল, এখানে দাঁড়াও, তবে আমি গাড়ি পার্ক করে আসছি। এখন আবার দাঁড়াতে কেন হবে? পালক তো পারলে দৌড়ে পালিয়ে বাঁচে। দাঁড়াতে কেন হবে? আমি একাই যেতে পারবো। যা বলেছি তাই করবা। একটু চুল যদি নড়েছ
এক চুল যদি রয়েছ বস্তায় ভরে আমার ঘরের শোপিস বানিয়ে রাখবো। এমন গমগমে গলা শুনে ধপ করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এই লোকটা জীবনে শুধরাবে না, জীবনেও না। এই ভালো তো এই রাক্ষস। এতক্ষণ তো কি সুন্দর বুলি ছাড়া ছিল, এখন আবার শুরু হলো জল্লাদিপানা। আজ তো গোমরামুখ লোক। পালকের বিড়বিড়ানির মাঝে মেঘ গাড়ি পার করে হাজির হলো। চলো বলেই পালকের এক হাত ধরে হাঁটা ধরলো। আরে এটা তো বাড়ি, এভাবে হুটহাট হাত ধরলে কেউ দেখলে কি ভাববে? পালক হাত ছাড়ানোর জন্য মশরামুশরি করে বলল, হাতটা ছাড়ুন, আমি তো একাই যেতে পারবো। হাঁটা থামিয়ে পালকের দিকে ফিরে বলল, ছটফট করে বন্ধ করে চুপচাপ হাঁটো, না তো ছটফটানে কি করে বন্ধ করতে হয় আমার জানা আছে। বলেই আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। লোকটার মুখে কোনো ব্রেক নেই। একটা মানুষ এতটা লাগাম ছাড়া কি করে হয়? আল্লাহ কোনো দিন মাটি ফাঁক করবে জানে না। পালক ঢুকে পড়তে চায় এভাবে হাত ধরে রাখায় আর নির্লজ্জের মতো কথায় পালকের গাল গরম হয়ে আসছে। দু হাতের মৃদু কম্পন অনুভব করছে। হাত ধরেছি বলে এত কাঁপাকাঁপি? অন্য কথা ধরলে কি করবে? অন্য কোথাও? ছি, লোকটা এত বেহায়া! আর কত লজ্জা পেতে হবে আমায় ওনার সামনে। খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? গরম হওয়া গাল নিয়ে এদিকে ওদিকে তাকাতেই দেখে 4 তলায় এসে পড়েছে। হাঁপ ছেড়ে বাঁচল যেন। এক ছুটে দরজার সামনে গিয়ে পরপর 3 বার বেল বাজালো। আর চোখে পাশে তাকিয়ে দেখে মেঘ আরামসে 2 হাত ভাঁজ করে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উফ, এই বলদ এখনো দরজা খুলছে না। ধাপ ধাপ করে কয়েকবার দরজার ধাক্কা দিল, তাও কোনো সাড়া শব্দ নেই। আবারও ঘাড় ঘুরিয়ে দেখে লোকটা এখনো আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে, চোখ মুখে কেমন শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে পালকের দিকে। শুকনো ঢোক গিলে বলল,